আসলে হয় কি জানেন, বিশ্বের এযাবৎকালে যত সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে, কোনো একটি যুদ্ধই কোনো আবেগ বশত কোনো যুদ্ধ সংগঠিত হয়নি। প্রত্যেকটি যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে স্পেসিফিক অনেকগুলো কারণ থাকতে পারে। তবে আপনি সবগুলো কারণের মধ্য থেকে দুটি কারণকে উল্লেখযোগ্য হিসেবে বাছাই করতে পারেন। এর মধ্যে একটি কারণ হচ্ছে যুদ্ধের মধ্যে যে দুটি পক্ষ থাকে, এই দুটি পক্ষের কোনো একটি পক্ষের অর্থনৈতিক লাভবান হওয়ার একটি আশা কিংবা আকাঙ্ক্ষা থাকে। আবার অন্য আরেকটি পক্ষের নিজস্ব সম্মানবোধ, জাতীয়তাবাদ বোধ কিংবা আত্মমর্যাদা বোধকে প্রতিষ্ঠা করা কিংবা রক্ষা করার জন্যই তারা যুদ্ধে লিপ্ত হয়। আমাদের মধ্যপ্রাচ্যে বর্তমানের যে ক্রাইসিসটুকু সংগঠিত হচ্ছে বা চলছে, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার, সেখানেও এই দুটি বিষয় পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ কোনো একটি পক্ষ চাচ্ছে অন্য আরেকটি পক্ষকে দমিয়ে রাখতে, যেখানে ওই শক্তিশালী পক্ষটির, যেটিকে আমি আমেরিকা কিংবা ইসরায়েলের কথা বলতে চাচ্ছি, যেটি যে তাদের এখানে অর্থনৈতিক একটি প্রাপ্তিতা নিশ্চিতের ব্যাপার রয়েছে এবং যে স্থানীয় পর্যায়ের কিংবা ওই অঞ্চলটুকুকে ঘিরে যে প্রভাব প্রতিপত্তি দেখানোর যে একটি প্রবণতা, সেই বিষয়টি রয়েছে। আবার ইরানের মধ্যে যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে তাদের নিজস্ব জাতীয়তাবোধ, যেটাকে জাতীয়তাবাদ বলতে পারি, আত্মসম্মানবোধ এবং নিজস্ব যে সংস্কৃতি, শিক্ষা কিংবা নিজের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটিকে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা, মরিয়া হয়ে যে আপ্রাণ চেষ্টা, সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, আমরা বাঙালি হিসাবে বা আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের যারা মানুষ আছি, তারা যেভাবে যুদ্ধকে দেখি, আসলে যুদ্ধ কিন্তু ঠিক সেরকম না। এটা আবেগের কোনো স্থান নেই। যুদ্ধের প্রত্যেকটি মুহূর্তই ভিন্ন ভিন্ন আঙ্গিকে মানুষের নিকটে এসে উপস্থিত হতে পারে, সেটা ভালো কিংবা মন্দ। তো আমরা এখান থেকে ভাবতেছি যে ইরানের এই যুদ্ধের মধ্যে আমেরিকার বাইরে থাকা যে শক্তিগুলো, যেমন নর্থ কোরিয়া, চীন কিংবা রাশিয়ার কথা আমরা যদি বলি, তারা কেন ইরানকে এখনো সাহায্য করছে না? বা আমরা ভাবি যে হয়তো বা সামনের সময় তারা এসে করবে, এটা আমরা আমাদের আবেগ দিয়ে ভাবি। কিন্তু আসলে বিষয়টি এরকম না। এখানে রাশিয়া, চীন কিংবা নর্থ কোরিয়া, তারা তখনই এই যুদ্ধের মধ্যে এসে সামিল হবে যখন তারা আক্রমণের শিকার হবে কিংবা তাদের মধ্যে একটি ভয়ের সঞ্চার হবে যে বিপক্ষ শক্তি রয়েছে তাদেরকে নিয়ে, তখন আসবে। অথবা তারা অন্য আরও কিছু কারণে আসতে পারে, সেটি হচ্ছে তাদের উভয় রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে বা পারস্পরিক চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় যদি কোনো বিষয় এসে পড়ে বা যদি দায়বদ্ধতা সৃষ্টি হয়, তবে তারা সেই যুদ্ধের মধ্যে উপস্থিত হতে পারে। আদারওয়াইজ বৈশ্বিকভাবে যখন তাদের বাণিজ্য সংক্রান্ত কোনো একটি বিষয় লাভ হতে পারে কিংবা অর্থনৈতিক ফায়দা হাসিল হতে পারে, এই বিষয়টি যখন তাদের সামনে এসে উপস্থিত হবে, তখন তারা যুদ্ধের মধ্যে উপস্থিত কিংবা যুদ্ধে জড়াতে পারে। এছাড়া তারা যেটি করতে পারে যে ইরান তাদের যে আমেরিকা এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদী যে শক্তি রয়েছে তার বিরুদ্ধে থাকা মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেই হিসাবে রাশিয়া কিংবা চীন লজিস্টিক কিংবা প্রযুক্তিগত সহযোগিতা করতে পারে। কিন্তু সরাসরি যুদ্ধে কতটুকু জড়িত হবে সেটিকে নিয়ে কথা বলার জন্য আমি মূলত এসেছি। অল্প সময় আমি নিব ইনশাল্লাহ। আমরা যদি রাশিয়ার কথা বলি, যে এই ইউক্রেনের সাথে যে রাশিয়ার একটি যুদ্ধ চলছে, যেখানে আমেরিকা প্রক্সি হিসাবে ইউক্রেনকে ইউজ করছে, সেইখানে রাশিয়ার প্রত্যেক দিনের যুদ্ধ বাবদ তাদের ব্যয় হয়েছে প্রায় $100 মিলিয়ন মতো, এবং এই গত 4 বছর যাবৎ যুদ্ধে প্রায় $4 বিলিয়ন এর মতো ডলার তাদের খরচ হয়েছে। এই যুদ্ধের ব্যয় অনেক, এবং এই যুদ্ধের কারণে আমেরিকা থেকে রাশিয়া বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। বিশ্ব বাণিজ্য বাজার থেকে তারা বের হয়ে গিয়েছে, গোপনে তাদের বাণিজ্য করতে হচ্ছে, আলাদা মুদ্রা ব্যবস্থার প্রণয়নের মাধ্যমে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হচ্ছে, যেটি বেশ কষ্টসাধ্য এবং রিস্কি। অনেক দেশেই আমেরিকার যে বাণিজ্য বলয় রয়েছে সেখান থেকে বের হয়ে রাশিয়ার যে অনিশ্চিত যে বাণিজ্যিক অবস্থা, সেখানে প্রবেশ করতে চাচ্ছে না, যার কারণে বাণিজ্যিক দিক থেকেও রাশিয়া বেশ ব্যাকফুটে ছিল এই বিগত 4 বছর। আমরা সেটি দেখতে পেয়েছি। এখন এই যুদ্ধের যে ব্যয় হয়েছে রাশিয়ার, সেখান থেকে রাশিয়া বেরো হতেও পারছে না। রাশিয়ার বিশ্ব বাণিজ্যের
মধ্যে নানান ধরনের পণ্য রয়েছে, কিন্তু এই পণ্যগুলোর মধ্যে বিশ্বের যে তেল রয়েছে, তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়া প্রায় তৃতীয় অবস্থানে রয়েছে। সেই তেলও তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে সহজে বিক্রি করতে পারছে না। কিন্তু ইরান, আমেরিকা এবং ইসরায়েলের এই যে যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রাষ্ট্র থেকে যে তেল এবং অন্যান্য প্রোডাক্ট বের হতো, সেগুলো এখন আর এই হরমুজ প্রণালী দিয়ে বের হতে পারছে না, বিশ্বের বাজারে এসে পৌঁছাতে পারছে না, যার কারণে বিশ্ববাজারের মধ্যে জ্বালানির একটি মন্দা দেখা দিচ্ছে এবং জ্বালানির দাম হু হু করে বাড়ছে। সো এই অবস্থাতে যখন বিশ্বের অবস্থা, বাণিজ্যিক অবস্থাটির কথা যদি আমি বলি, তো এইখান থেকে দেখা যাচ্ছে যে চীন কিংবা বিশ্বের অন্যান্য দেশগুলোর, আমেরিকা সহকারে বা ইউরোপের রাষ্ট্রগুলো সহকারে, তারা অনেকটাই জ্বালানি হাহাকারের মধ্যে পড়বে আগামী কয়েকদিনের মধ্যে, এবং ইরান এটি চাচ্ছে। এর ফলে যে মধ্যপ্রাচ্য থেকে যে তেল বের হতো, বিশ্বের বিভিন্ন বাজারে চলে যেত, এই তেল কিন্তু এখন খুব সহজেই বিশ্ববাজারে যাচ্ছে না। এখন বিশ্ববাজারের তেল না যাওয়ার কারণে, জ্বালানি শক্তি না থাকার কারণে, বিশ্বের যে প্রযুক্তিগত দিক রয়েছে, বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে কিংবা কলকারখানা রয়েছে, এগুলো চালানোর জন্য যে শক্তি প্রয়োজন, তার উল্লেখযোগ্য শক্তিটি হচ্ছে তেল, গ্যাস। এইগুলোর এখন সরবরাহ খুব সুন্দর না থাকার কারণে বৈশ্বিকভাবে কলকারখানা বলেন কিংবা প্রযুক্তিগত যে বিষয়গুলো রয়েছে, সেখানে একটি কলাপসের বিষয় এসে উপস্থিত হচ্ছে, যার কারণে অন্যান্য রাষ্ট্রগুলো চাইবে যে কোনো মূল্যেই হোক জ্বালানি তেলের এই সংকটটুকু কিভাবে দূরীভূত করা যায়। প্রথমত চাইবে এই যুদ্ধ থামুক, যুদ্ধের থামানোর পরবর্তীতে এই হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত হোক, বাণিজ্যের অবাধ বিচরণ হোক, বা বাণিজ্যের একটি রাষ্ট্র অন্য আরেকটি রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আগের মতো হয়ে যাক। কিন্তু এইটি হচ্ছে অনেকটা মানে আপনি আশা করতে পারেন, কিন্তু তার নিশ্চয়তা কতটুক তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। কিন্তু একটি বিষয় বেশ স্পষ্ট, এই বিষয়টির মধ্যে যে রাষ্ট্রটি সবচেয়ে বেশি সুযোগটুকু নিতে চাইবে সেটি হচ্ছে রাশিয়া। অর্থাৎ যদি এই যুদ্ধ অবস্থায় বিরাজমান থাকে, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, বিশ্বের বাজারের মধ্যে জ্বালানি তেলের যদি ঘাটতি থাকে বা গ্যাসের যদি সংকট তৈরি হয়, তবে আলটিমেটলি বিশ্ব খুব অবলীলায় নির্ভরশীল হয়ে পড়বে রাশিয়ার ওই জ্বালানির উপরে, যেহেতু তারা বিশ্বের তেল উৎপাদনের দিক থেকে প্রায় তৃতীয়তে রয়েছে। এই অবস্থার মধ্যে রাশিয়া যে বিগত 4 বছর যাবত ইউক্রেন যুদ্ধে যে ব্যয় তারা করেছে, সেটি পুষিয়ে নেওয়ার একটি দারুণ সুবর্ণ সুযোগ এই মুহূর্তে ইরান এবং এই আমেরিকা এবং ইসরায়েলের সংকটের কারণে তাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তারা প্রচুর মূল্যে, বাড়তি মূল্যে প্রচুর পরিমাণে তেল বিক্রির একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ম্যাক্সিমাম রাষ্ট্রই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা যা আমেরিকা দিয়েছিল, যুদ্ধের মধ্যে যে আমেরিকার বর্তমান যে অবস্থা, ব্যাকফুটে থাকা, এবং ইরানেরও ব্যাকফুটে থাকার একটি অবস্থা, উভয়ই ক্ষতি হচ্ছে। এই ক্ষতির কারণে রাশিয়ার এখান থেকে তেল কিনতে বিভিন্ন দেশ বাধ্য থাকবে, অর্থনৈতিকভাবে রাশিয়া সাবলীল হবে, এবং ইউক্রেন যুদ্ধের যে ক্ষতিটুকু হয়েছিল সেগুলো কাটিয়ে ওঠার একটি মোক্ষম সময় এখন রাশিয়ার। সো এই ক্ষেত্রে রাশিয়া খুব চাইবে না আমার দৃষ্টিকোণ থেকে যে তারা ওতপ্রোতভাবে এই যুদ্ধের মধ্যে ইরানকে সহযোগিতা করবে কিংবা আমেরিকাকে ব্যাকফুটে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমেরিকাকে ব্যাকফুটে নেওয়ার তাদের অদম্য চিন্তা এবং অদম্য আকর্ষণ এটা থাকবেই, যে বিশ্বের পরাশক্তি হিসেবে রাশিয়া এবং আমেরিকায় বর্তমানে রয়েছে। চীন মাথা চাড়া দিয়ে উঠছে, কিন্তু সেই অবস্থাতে নেই, যার কারণে চাইবে যে আমেরিকাকে ব্যাকফুটে নেওয়া যায় কিনা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাশিয়া এখন এই সাম্রাজ্যবাদী মনোনিবেশের বাইরে গিয়ে তারা এখন অর্থনৈতিক সাবলীলতা আনার একটি চেষ্টা তারা চালাবে, যার কারণে এই যুদ্ধের মধ্যে রাশিয়া নিউট্রাল থাকবে, চুপ থাকবে, কথা বলবে, কিন্তু সরাসরি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাইবে না, কারণ এখানে তাদের বাণিজ্যের স্বার্থ রয়েছে। যদিও বা মধ্যপ্রাচ্যের মধ্যে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মিত্র এবং শক্তিশালী যে মিত্র বর্তমান সময়ে যে ইরান, তাদেরকে ক্ষতি হতে দেখবে রাশিয়া, তারা দেখবে সেটি, কিন্তু দেখার পরবর্তীতেও তাদেরকে করার মতো কোনো রাজনৈতিক, কোনো ব্যবসায়িক কিংবা বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা তা বিশ্বের বিরাজমান, সেই ক্ষেত্রে কিছু করার থাকবে না বলে আমার কাছে রাশিয়ার মনে হচ্ছে। রাশিয়া এখন ব্যবসা করবে, তেল রপ্তানি করবে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বিক্রি করবে, চীনও সেম কাজটুকুই করবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধটুকু ইরানকে একাই লড়তে হবে,
প্রযুক্তিগত সাপোর্ট হয়তো বা পাবে, কিন্তু ফ্রন্ট লাইনের যে যুদ্ধ সেখানে ইরানকে একাই এই বৃহৎ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে। এবং এই ক্ষেত্রে ইরানের পাতেও আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম তাদের জাতীয়তাবাদ, তাদের আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ এবং বিগত 20 বছর যাবৎ যে তাদের প্রস্তুতি আমেরিকার সাথে এই যুদ্ধের, সেই বিষয়টি হয়তো বা সামনের সময় ইরানকে সহযোগিতা করবে। পাশাপাশি আজকে সকালবেলা একটি বিষয় লক্ষ্য করলাম, ইরানের অভ্যন্তরে তাদের যে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে তাদের যুদ্ধের পক্ষে, তাদের জাতীয়তাবাদের পক্ষে, তাদের যে ইতিহাস সংস্কৃতি রয়েছে তাদের পক্ষে। এখন দেখার বিষয় এই যুদ্ধটি কতদিনের স্থায়ী হয় এবং এই যুদ্ধের মধ্যে অর্থনৈতিক বেনিফিট কারা হয় এবং এই যুদ্ধের সর্বশেষ ফলাফলটুকু কী হয় সেটি আমাদের দেখবার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।